নমস্কার, দেখছেন ফোর্থ পিলার উইথ দ্য পিপল। আমি সোফিয়া। পেহেলগামের জঙ্গি হামলার বদলা নিয়েছে ভারত। পাকিস্তানের বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটি ভারতীয় সেনার বোমার আঘাতে ধ্বংস হয়ে গেছে। কি ঘটলো এবং আগামীতে কি ঘটতে চলেছে, এই প্রশ্ন সাধারণ মানুষের মনে। আমরা এই ব্যাপারে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন দিল্লি থেকে সিনিয়র জার্নালিস্ট জয়ন্ত রায়চৌধুরী। জয়ন্তদা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। অনেক ধন্যবাদ আপনার ব্যস্ত সময় থেকে আপনি। হ্যাঁ, জয়ন্তদা, সাধারণ মানুষের মনে প্রশ্ন যে কি ঘটলো পেহেলগামের ঘটনার পর। মর্মাহত ভারতের প্রত্যেকটি মানুষ, তারা চেয়েছেন এর মোক্ষম জবাব, যোগ্য জবাব দিক ভারত। এই মুহূর্তে সাধারণ মানুষ জানতে চাইছেন যে কি ঘটলো। অ্যাকচুয়ালি এই কয়েকদিন ধরে ভারতীয় সেনাবাহিনী টার্গেটগুলোকে খুব সাবধানে চুজ করেছে, কারণ সিভিলিয়ান ডেথ যাতে না হয় এবং দ্বিতীয়ত যাতে কোনো সৈন্য ঘাঁটির উপরে আক্রমণ না পড়ে, তাহলে পরে ব্যাপারটা এসকেলেট করতে পারে। সেই জন্য তারা 9খানা টেররিস্ট ক্যাম্প বাছাই করেছে। তার মধ্যে আপনি দেখবেন ভাওয়ালপুর একটা, যেখানে জৈশে মোহাম্মদের যে নেতা মাসুদ আজহার সে সেখানে অবস্থিত ছিল, এবং অন্যটা হচ্ছে মুরিটকে, যেখান থেকে ট্রেনিং দিয়ে 26/11 মানে 2008-এ বম্বে অ্যাটাকে লোকগুলোকে পাঠানো হয়েছিল, সেই দুটো এর মধ্যে আছে। আরও কিছু জঙ্গি ঘাঁটি আছে যেখান থেকে বিভিন্ন রকমের আক্রমণ হয়েছে কাশ্মীরে, বা যেখান থেকে আক্রমণ হওয়ার সম্ভাবনা ছিল ভারতবর্ষে বা আফগানিস্তানে, সেইগুলোকে অ্যাটাক করেছে। ভারতবর্ষের কোনো এয়ারক্রাফট লাইন অফ কন্ট্রোল বা ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করেনি। তারা এদিক থেকেই তাদের মিসাইল ক্ষেপ করেছে, আর না হলে পরে ড্রোন দিয়ে মিসাইল মারা হয়েছে, অথবা ল্যান্ড বেসড যে মিসাইল, যাকে বলে ল্যান্ড টু ল্যান্ড মিসাইল, সেগুলোকে ইউজ করা হয়েছে। আপনি যদি দেখেন মাসুদ আজহার নন টেররিস্ট, তাকে আমাদের ছাড়তে হয়েছিল কান্দাহারে, যে হাইজ্যাক করে নিয়ে গেছিল IC 814, সেখানকার যাদের হোস্টেজ করেছিল তাদেরকে ছাড়াবার জন্য এনাকে ছাড়তে হয়েছিল। তারপরে তিনি ভারতবর্ষের বিরুদ্ধে অনেক রকমের আক্রমণ করেছেন, অনেক রকমের জঙ্গি হামলা করেছেন। লাস্ট বোধহয় করেছিল ইম্পর্টেন্ট জঙ্গি হামলা আমাদের কনসুলেট জেনারেল মাজারে শরীফে আফগানিস্তানে, সেখানে ওরা অ্যাটাক করেছিল। তো এই লোকটি আজকে কান্নাকাটি করছে, বলছে যে আমার পরিবারের 10 জন মারা গেছে, 14 জন মারা গেছে, তার মধ্যে 4 জন ওর সাগরেদ ছিল আর 10 জন ওর পরিবারের সদস্য ছিল। তারা এই ক্যাম্পে সেই মুহূর্তে ছিল এবং মারা গেছে। So তার মানে they were caught by surprise. That is one point. The other is these were real camps where terrorists were either being trained or they had been trained. So এটা একটা তিনটে মেসেজ গেল। একটা, যে আমরা জানি তোমরা কোথায় আছো এবং তোমরা সেফ নাও, পাকিস্তানে লুকিয়ে আছো বলে যে তোমরা সেফ থাকবে তা নয়। দ্বিতীয়ত, পাকিস্তানকে একটা মেসেজ গেল যে ইয়েস উই ক্যান ডু সার্টেন থিংস। সারাক্ষণ আমরা নিউক্লিয়ার বোমা আছে গল্প শুনে যাচ্ছি, সেই ভয়ের চোটে আমরা যে কোনো অবস্থান নেব না, এটা হবে না, উই উইল অ্যাটাক। এবার আপনি নিশ্চয়ই জিজ্ঞেস করতে যাবেন যে এর কি ফলাফল হবে, কারণ সাধারণ মানুষ অনেকেই এই প্রশ্ন করছেন। আমার কাছেও অনেকগুলো ফোন এসেছে যে কি যুদ্ধ কি শুরু হয়ে গেল, তাহলে কি করতে হবে, এবং বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে, এরকম খবরও রয়েছে। অনেকে বলছেন মোমবাতি কিনে রাখতে হবে নাকি চাল কিনে রাখবো, এরকম পরিস্থিতি। না, ভারতবর্ষ বিরাট দেশ, এখানে অত সহজে যুদ্ধের ইম্প্যাক্ট সারা দেশে হতে পারে না। কিন্তু তাছাড়াও যুদ্ধ হচ্ছে না, যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা একটা টার্গেটেড অ্যাটাক করেছি। এবার পাকিস্তানের ইচ্ছে থাকবে তারা একটা কোনো না কোনো রকমের, ওরা বলছে ক্যালিব্রেটেড রেসপন্স, মানে ওরা কিছু একটা মিসাইল ক্ষেপ করার চেষ্টা করতে পারে। কিন্তু পারবে কিনা এটা নিয়ে প্রশ্ন আছে দুটো কারণের জন্য। এক নম্বর হচ্ছে যে এই মুহূর্তে আগে যা আমাদের ক্ষেত্রে হতো, 26/11-র ব্যাপারে হয়েছিল, আমেরিকার প্রেসিডেন্ট আমাদের ফোন করছেন যে না, দয়া করে কিছু করবেন না, এটা পৃথিবীর শান্তি নিয়ে ব্যাপার। সেই একই ফোন কলগুলো এখন পাকিস্তানে যাচ্ছে, এবং ইরান যে ওদের সবচেয়ে নিকটতম প্রতিবেশী আমাদের ছাড়া, তাদের ফরেন মিনিস্টার ইসলামাবাদে বসে আছে যাতে পাকিস্তান কোনো রকমের আক্রমণ না করে, কারণ ইরানের সবচেয়ে বড় তেল খরিদ্দার আমরা। ইরান চায় না যে ভারত আর পাকিস্তানের মধ্যে কোনো যুদ্ধ হোক, তার ব্যবসায় কোনো ক্ষতি হোক। অন্যদিকে সৌদি আরবিয়া, যার টাকায় পাকিস্তান চলে, সেও বলে রেখেছে পাকিস্তানকে যে কিছু করবে না। ইউএই একই কথা বলছে। ইউএন সিকিউরিটি কাউন্সিল পাকিস্তানকে রীতিমতো বকে দিয়েছে যখন পাকিস্তান বলেছে যে আমাদের কাছে তো নিউক্লিয়ার বোমা আছে। বলে যে নিউক্লিয়ার, এটা তো ইররেসপন্সিবল কথা বলছো, নিউক্লিয়ার বোমার কথা আনছো কেন? তো আমেরিকা তাদেরকে
চাপ দিচ্ছে যে কিছু করবে না, সেই জন্য একটা এইটা কারণ। দ্বিতীয় হচ্ছে যে পাকিস্তানের নিজের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। পাকিস্তানের কাছে $10 বিলিয়ন কম তাদের কাছে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস, যেখানে আমাদের 383 না কত ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস, 383 না 660। যাই হোক, পাকিস্তানের কাছে যথেষ্ট পয়সা নেই 2 মাসের কেনাকাটা করার। পাকিস্তানের আর্টিলারি অ্যামুনিশন কমে গেছে, কারণ তারা ইউক্রেনকে তাদের আর্টিলারি অ্যামুনিশন বেচে দিয়েছিল পয়সা বাড়াবার জন্য। অথচ তাদের কাছে ফ্যাক্টরি নেই যেখানে আর্টিলারি অ্যামুনিশন তৈরি হয়। আর ভারতবর্ষের লাইন অফ কন্ট্রোলে এখন আর্টিলারি ফায়ার, মোটর ফায়ার, গান ফায়ার সারাক্ষণ চলছে। 6 দিনের বেশি ওদের কাছে আর্টিলারি অ্যামুনিশন নেই। ওদের ফুয়েল রিজার্ভস কমে আসছে। পাকিস্তানের যে জঙ্গি জাহাজ টহল দিচ্ছে নিজেকে রক্ষা করার জন্য, সেই জঙ্গি জাহাজ জন্য যথেষ্ট ফুয়েল নেই। অন্যদিকে অ্যারেবিয়ান সিতে যে ওদের এমনি জাহাজ, নেভাল জাহাজ টহল দিচ্ছে, তাদের কাছেও যথেষ্ট ফুয়েল নেই বেশি দিন টহল দেওয়ার জন্য। এই অবস্থায় পাকিস্তান যুদ্ধ করবে বা যুদ্ধ করার স্বপ্ন দেখবে, এটা একটু ডিফিকাল্ট। দ্বিতীয়ত IMF এর মিটিং খুব শীঘ্রই আসছে, যেখানে ভারতবর্ষ যেটা নেতৃত্ব করবে যে মিটিংয়ে, এবং সেখানে তারা যদি IMF থেকে লোন চায়, হ্যান্ড আউট চায়, বেল আউট চায়, তাহলে পরে যুদ্ধ করে সেটা পাওয়াটা একটু মুশকিল আছে। নেক্সট বছর এই পরের মাসেই ওদের FATF এর একটা মিটিং আছে। FATF মানে হচ্ছে যেটা টেরর ফান্ডিং এর এগেনস্টে একটা যে গ্লোবাল একটা অ্যালায়েন্স, সে তাদের মিটিং আছে, সেখানে ভারতবর্ষ একজন সদস্য। এর আগেও ওদের 2009-তে 2012-তে ওদেরকে ব্যান করে দেওয়া হয়েছিল। তার মানে ওদের উপরে অনেক রকমের বিভিন্ন রকমের পাবন্ধ লাগানো হয়েছিল, হিন্দিতে যেটাকে বলে পাবন্ধ, মানে অনেক রকমের অঙ্কুশ লাগানো হয়েছিল। সেই পাকিস্তানের আবার গ্রে লিস্টে যাবার সম্ভাবনা আছে। এই অবস্থায় আমার মনে হয় না পাকিস্তানের পক্ষে খুব একটা ভালো কাজ হবে যদি তারা কিছু করে। তবে পাগলের দল করতেও পারে, এটা সবসময় একটা চান্স আছে, তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। সেই জন্যই বোধহয় আজকে বিকেল 7টার সময় ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এয়ার রেড ড্রিল ফিল হয়েছে। দেখা যাক কি হয়। তবে আমার নিজের ধারণা, আমিও তো অনেকদিন ধরে এই জিনিসগুলো দেখছি, আমার মনে হয় না খুব একটা বাড়াবাড়ি হবে। পাকিস্তান রিটালিয়েশন করবে না এরকম একটা আশা করা হচ্ছে, কিন্তু যদি চায়না পাকিস্তানের পাশে দাঁড়ায়, কারণ চায়না এখন যথেষ্ট সদ্ভাব রয়েছে পাকিস্তানের সঙ্গে বলেই মনে করা হচ্ছে, সেক্ষেত্রে পরিস্থিতি কি হতে পারে? সেরকম কোনো সম্ভাবনা থাকতে পারে পরিস্থিতি বিগড়ে যাওয়ার? পাকিস্তানকে চায়না মৌখিকভাবে সবসময় সাহায্য করে, কিন্তু এই আশা করা ভুল যে চায়না কোনদিন পাকিস্তানের সাথে দাঁড়াবে। 1971-এ যখন চায়না, পাকিস্তান এবং আমেরিকার মধ্যে সমঝোতা হচ্ছিল, যখন নিক্সন আর নিক্সন এবং কেনেডি যখন চায়নার সঙ্গে কথা বলছিল পাকিস্তানের মারফতে, তখন অনেকবার আমেরিকা বলেছিল যে আপনারা বেশি কিছু করবেন না, বর্ডারে কিছু ট্রুপস দাঁড় করিয়ে দিন, তাহলেই ভারতবর্ষ একটু ভয় পেয়ে যাবে। চায়না কিন্তু করে। চায়নার যে এখন যা পলিসি, আমাদের সঙ্গে $100 বিলিয়ন ট্রেড আছে, সেখানে চায়না মোটেই কোনো রকমের পাকিস্তানের পক্ষপাতিত্ব করে কোনো রকমের যুদ্ধে ঢুকবে। তারা ওই মৌখিক রূপে ইউএন সিকিউরিটি কাউন্সিলকে পাকিস্তানকে সাপোর্ট দেবে, পাকিস্তান যদি কিছু টাকা ধার চায় টাকা ধার দেবে, আর একটা পোর্ট বা আর একটা রাস্তা পাকিস্তান থেকে তার বদলে নিয়ে নেবে, এর থেকে বেশি নয়। চায়নার এখন কোনো ইচ্ছা নেই কোনো যুদ্ধে ঢোকার, কারণ তার কাছে বড় যুদ্ধটা হচ্ছে সামনে, সেটা হচ্ছে আমেরিকার সঙ্গে। আমেরিকা চায়নাকে টার্গেট করছে ইকোনমিক স্যাংশনস দিয়ে, বিভিন্ন রকমের ট্রেড স্যাংশন, বিভিন্ন রকমের অ্যাকশন নিচ্ছে। এই মুহূর্তে তারা অন্য কোথাও যেতে চায় না, অন্য কোনো দিকে তাকায়। জয়ন্তদা, আমরা সবসময় দেখি আমেরিকা ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা ভারসাম্যের রাজনীতি করে সবসময়। এক্ষেত্রে আমেরিকার ভূমিকা, আমরা জানি যে আমেরিকার পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে আলাপ আলোচনা করে সমস্যা মিটিয়ে নেওয়া, শান্তি বজায় রাখার কথা বলা হচ্ছে, কিন্তু বাস্তবে তার ভূমিকা। দেখুন, 1965-তে দুজনকেই বলেছিল তোমরা দুষ্টু ছেলে, এবং দুজনেরই বন্দুক টন্দুক কেড়ে নিয়েছিল, মানে আমাদের যা অস্ত্র শস্ত্র দিত, যা গোলা বারুদ দিত, সেগুলো বন্ধ করে দিয়েছিল। 1971-এ ওরা সম্পূর্ণরূপে পাকিস্তানের পক্ষপাতিত্ব করেছিল। তারপর থেকে মোটামুটি 1990-এর দশক থেকে আমেরিকার সঙ্গে আমাদের দোস্তি হয়েছে। দোস্তি হওয়ার পর থেকে খুব একটা পাকিস্তানকে পাত্তা দেয় না। কিন্তু হ্যাঁ, এই ব্যাপারে নিশ্চয়ই ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় প্রেসিডেন্সির শুরুতেই একটা বড় যুদ্ধ চাইবে না,
সেই জন্য সে দুপক্ষের উপরেই একটা প্রেশার দেবে যে তোমরা কোনো কিছু করো না। আজকেও বলেছে, ভারতবর্ষকে খুব একটা ভালোভাবে বলেনি যে তোমরা আর কিছু এগিয়েও না। তো এটা ন্যাচারাল যে আমেরিকার চাইবে না যে কোনো যুদ্ধ এগাক, এবং তার জন্য প্রেশার আমাদের উপরেও দেবে, পাকিস্তানের উপরেও দেবে, এটা আপনি ধরে রাখুন। এই মুহূর্তে যেহেতু আমরা যা করার করে নিয়েছি, এখন পাকিস্তানের করার ইচ্ছে থাকলে পরেও আমেরিকান প্রেশারে কতটা সাহস পাবে, কতটা করতে রাজি হবে সেটা দেখতে হবে। কারণ আমাদের সবাইকে মানতে হবে যে আমেরিকার কাছে এতটা ক্ষমতা আছে যে অর্থনৈতিকভাবে অন্য কিছু যদি নাও করে যে কোনো দেশকে সে পঙ্গু করতে পারে। কেউ চাইবে না আমেরিকার সঙ্গে ঘাটাতে এই মুহূর্তে। জয়ন্তদা, আপনি যে কথা বললেন যে চায়নার এখন লক্ষ্য আমেরিকার সঙ্গে তার যে বিরোধ চলছে সেই ব্যাপারে মনোযোগ তারা বেশি দিচ্ছে, কিন্তু এই এলাকায় তার কর্তৃত্ব বাড়ানোর জন্য চায়না কি কোনো পদক্ষেপ করতে পারে? এরকম কোনো আশঙ্কা কি রয়েছে? পাকিস্তান বাংলাদেশ এই এর মধ্যে একটা যোগাযোগ বাড়িয়ে এখানে তার ক্ষমতা বৃদ্ধি? যদি ইন্ডিয়া কোনো হস্তক্ষেপ না করতো, যদি অ্যাটাক না করতো, তাহলে পরে চায়না বাকি সবাইকে বলতো দেখো ইন্ডিয়ার পক্ষে সম্ভব নয়, আমরাই একমাত্র তোমাদের নেতৃত্ব দিতে পারি। কিন্তু যেহেতু আমরা এই অ্যাটাকটা করেছি সেই জন্য চায়না সে কথাটা বলবে না। চায়না বরঞ্চ দেখবে তার এটার থেকে, এই যুদ্ধ থেকে কি সুবিধা নিতে পারে। আমাদের সঙ্গে কিছু ট্রেডে ব্যবসায় সুবিধা নিতে পারে, পাকিস্তান থেকে কিছু জমি বা কিছু ফ্যাক্টরি এলাকা নিতে পারে, এগুলো দেখবে। তবে এটাতে ভালো হয়েছে একদিক দিয়ে, কারণ যে বাকি যে আমাদের এদিকে ওদিকে যে গন্ডগোল হচ্ছিল বাংলাদেশ থেকেই ধরে নিন, এতটা সাহস দুঃসাহস দেখাচ্ছিল যে তাদের কোনো মন্ত্রী বলছে যে নর্থ ইস্ট নিয়ে নেওয়া উচিত। আর একজন বিডিআর এর ফর্মার কমান্ডার ইন চিফ যে আজকে প্রফেসর ইউনুসের একটা কমিশনের চেয়ারম্যান, সে বলছে যে চায়না আর আমরা মিলে নর্থ ইস্ট নিয়ে নেব। ইউনুস নিজে কি ভেবে বলেছিল ভগবান জানে, বলেছিল আমরা হচ্ছে ইন্ডিয়ান ওশনের গার্জেন, নর্থ ইস্টের রাস্তা চায়নাকে আমরা দেখিয়ে দিতে পারি। তো এই যে সবকিছু হচ্ছিল, এই জিনিসটা থেকে এখন আমার মনে হয় কিছুটা এরা যারা যারা বলছিল এই কথাগুলো তারা একটু চিন্তা করবে দুবার। যদি আমরা নিক্ষেপ করতে পারি, আমরা যদি মিসাইল অ্যাটাক পাকিস্তানে করতে পারি, তারা যারা নিউক্লিয়ার বোমা নেই, যাদের হার্ডলি ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দারের দল, তারা বড় বড় কথা বলছিল যে নর্থ ইস্টের রেবেলদের ট্রেনিং ক্যাম্প, আবার হ্যান ত্যান, চিকেন স্নেক, তারা একটু সমঝে কথা বলবে আজকে আমার মনে হয়। জয়ন্তদা, আমরা দেখেছি এই ঘটনার আগে সমস্ত দেশ থেকেই, পৃথিবীর অন্যান্য অনেক দেশই ভারত এবং পাকিস্তান দুদেশকেই বলেছে যে তোমরা আরো বেশি ঝামেলা যাতে না বাড়ে, আলাপ আলোচনা, সমস্যা সমাধান, শান্তি ফেরানোর কথা বলা হয়েছে। কিন্তু ভারতের এই পদক্ষেপ, সেক্ষেত্রে কি বার্তা দেওয়া গেল? আলাপ আলোচনা ভারতবর্ষ সারাক্ষণই করতে রাজি আছে, পাকিস্তানি তো রাজি নয়। পাকিস্তানের প্রবলেমটা হচ্ছে যে পাকিস্তান প্রথম থেকেই they need an enemy in order to galvanize their people, in order to fool their people. ওদের লোকেদেরকে এই মুহূর্তে পাকিস্তান ভেঙে পড়ছে, বালুচিস্তান আলাদা হওয়ার চেষ্টা করছে, পাশতুনিস্তান আফগানিস্তানের সঙ্গে চলে যাওয়ার চেষ্টা করছে। নিজেদের দেশের লোকেরা চাকরি পাচ্ছে না, বেকারত্ব ভীষণ বেড়ে গেছে, দাম বেড়ে গেছে, ডাবল ডিজিট ইনফ্লেশন। অ্যাটেনশন ডাইভার্ট করার জন্য ভারতবর্ষে একটা আক্রমণ করেছে। তার আগে ওদের যে জেনারেল মুনিশ অনেক কিছু বলেছে, ভারতবর্ষ আমাদের সারা জীবনের শত্রু ইত্যাদি ইত্যাদি। সারা জীবনের শত্রু এই জন্য, যদি ভারতবর্ষকে না প্রমাণ করতে পারে যে সে শত্রু, তাহলে পাকিস্তান আর্মি কি করে পাকিস্তানের উপরে রাজত্ব করে? পাকিস্তানের লোকেরা তার কথা কেন শুনবে? পাকিস্তানের লোকেরা আলাদা দেশ কেন তৈরি করবে না, বা তারা কেন ডিমান্ড করবে না যে আপনারা কেন আমাদের ডেমোক্রেসি দিচ্ছেন না, বা আপনারা কেন ভারতবর্ষের মতন আমাদের প্রোগ্রেস করাচ্ছে না, কেন আপনারা ভারতবর্ষের সঙ্গে ট্রেড করে আমাদের অবস্থা বেটার করছেন? আজকের দিনে ওদের কাছে মারুতি টাইপের একটা গাড়ি চলে, তার জন্য স্পেয়ার পার্টস ওরা কেনে দুবাইয়ের থ্রু দিয়ে ভারতবর্ষের থেকে। সেখানে 25 থেকে 30% বেশি টাকা দেয় সেই পার্টসটা নেবার জন্য, যেটা ভারতবর্ষে 1000 টাকায় পাওয়া যায় সেটা ওরা ওখানে 1300 টাকা 1400 টাকায় দিচ্ছে। তো এই জিনিসটার জন্য ওদের অবস্থা খারাপ। ওদের যদি ট্রেড বাড়ে আমাদের সঙ্গে, অটোমেটিকলি ওখানে চাকরি হবে, ওখানে ফ্যাক্টরি তৈরি হবে, সেটা ওরা বুঝতে পারছে। এবং বুঝতে পারছে বলে ওরা বারবার প্রশ্ন করছে যে কেন আমাদের এই অবস্থা, কেন আপনারা ভারতবর্ষকে শত্রু বানিয়ে রেখেছেন। এই প্রশ্নটা আগে শেখ মুজিবুর রহমান করেছিল, এবং শেখ মুজিবুর রহমান করে 71-এ সে বাংলাদেশ আলাদা করেছিল। আজকে পাকিস্তানের লোকেরা, পাঞ্জাবের লোকেরা, সিন্ধের লোকেরা এই একই প্রশ্ন করছে, এবং সেই প্রশ্নটাকে ভয় পাচ্ছে পাকিস্তান ফৌজ। কারণ পাকিস্তান ফৌজের যে অবস্থান, যে ওরা যেভাবে পাকিস্তানের উপরে মুঠোয় রেখেছে, সেইটা থাকবে না। তারা ডেমোক্রেসি ডিমান্ড করবে,
তারা ভারতের সঙ্গে বন্ধুত্ব ডিমান্ড করছে। সেইটাকে বন্ধ করার জন্য ওরা ভারতকে শত্রু বানাবার চেষ্টা করছে, এবং ভারত যদি সেই ফাঁদে পড়তো, সেই ফাঁদে লাকিলি ভারতবর্ষে পড়েনি। আপনি যদি আজকের যে প্রেস কনফারেন্স দেখেন, একজন আর্মির মুসলমান অফিসার, ভদ্র মহিলা অফিসারকে ভারত একদিকে দাঁড় করিয়েছে, একজন এয়ারফোর্সের হিন্দু অফিসারকে দাঁড় করিয়েছে একদিকে, তারা উত্তর দিয়েছে সব প্রশ্ন, এবং কোথাও বলা হয়নি যে এটা রিলিজিয়াস ওয়ার। সবসময় বলা হয়েছে যে আমাদের ইন্ডিয়ান সিটিজেনকে অ্যাটাক করেছে বলে আমরা তার বদলা নিচ্ছি। এইটা হচ্ছে বড় কথা। আপনি যদি দেখেন ওমর আবদুল্লাহ দেখেন, আপনি পাকিস্তানে, আপনি কাশ্মীরের প্রত্যেকটা, আমাদের কাশ্মীরের প্রত্যেকটা নেতার কথা বলেন, দেখেন তারা সবাই একজুট যে এই যে আক্রমণটা হয়েছে এটা ভালো হয়েছে, আমরা ভারতবর্ষের সঙ্গে আছি, আমরা ভারতীয়। প্রত্যেকটা অপোজিশন লিডার এক হয়েছে। এই যে ইউনিটি ভারতবর্ষ দেখাতে পেরেছে, রিগার্ডলেস অফ এভরিথিং, রিগার্ডলেস অফ রিজনালিজম, এইটা হচ্ছে আমাদের স্ট্রেংথ। আর এটাই হচ্ছে পাকিস্তানের সবচেয়ে বড় ভয়, যে যদি সবাই এক হয়ে যায় এই সাবকন্টিনেন্টে, তাহলে তাদের কি অবস্থান থাকবে, তারা কেন আলাদা দেশ থাকতে পারে। জয়ন্তদা, আমার শেষ প্রশ্ন এটাই ছিল যে যেভাবে প্রেস ব্রিফ করা হলো আর সেখানে যেভাবে দুজন মহিলা সেনাবাহিনীর দুজন মহিলাকে, একজন কর্নেল এবং একজন উইং কমান্ডার, তাদের তুলে ধরা হলো এবং তারা যেভাবে বক্তব্য রাখলেন, তাতে কি বার্তা দেওয়া গেল? আমরা জানি যে পেহেলগামের ঘটনার পর যেভাবে একটা বিদ্বেষের একটা পরিবেশ তৈরি হচ্ছিল, নানা রকম মন্তব্য করছিলেন মানুষ, সেটা নিয়ে একটা মনে হচ্ছিল পরিস্থিতি খুব খারাপ দিকে যাচ্ছে। তার একটা মোক্ষম জবাব কিন্তু যার হাজবেন্ড মারা গেল, ইয়াং লেডি যার বর রিসেন্টলি ম্যারি করেছিল, হানিমুনে গেছিল, তার সে কিরকম ভাবে সুন্দরভাবে বলেছে যে আমরা সব ভারতীয়রা এক, সেই আপনারা অন্য কোনো ভারতীয়র বিরুদ্ধে কোনো কথা বলবেন না। সেটা তো আই ফিল সো প্রাউড অফ হার, যে এরকম একজন আমার সহনাগরিক। এই চিন্তাধারাই তো আমাদের করতে থাকা উচিত সারাক্ষণ। এবং সত্যি সত্যি ভারতের যে আত্মা, ভারতের যে নীতি, সেটা তো এটাই, এবং একজোট হয়ে সবাই একসঙ্গে দেশের জন্য দাঁড়ানোই উচিত। সেটাই, কখনো এই বিভেদের যে সাম্প্রদায়িক শক্তি হোক বা যারা জঙ্গিরা যে বিভেদের যে পথ তৈরি করে, সেই পথে এগোনো উচিত নয়। যেটা বোধহয় আমাদের যে সমস্ত টেলিভিশন সংবাদ মাধ্যমগুলোও রয়েছে, সেখানেও যেভাবে প্রচার করা হয় তারও একটা জবাব দেওয়া গেল আজকে। আমার মনে হয় তাই, স্পেশালি এটা খুব ভালো হয়েছে যে রবি পক্ষে এটা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন ইউনিটির একজন প্রতীক, তিনি চেয়েছিলেন ভারতবর্ষ ইউনাইটেড হোক, রিলিজিয়াস কোনো ডিফারেন্সেস না থাকুক। এটা এই মাসে আবার কাজী নজরুলের জন্ম ছিল। সেই কাজী নজরুল যে একদিকে রেভলিউশন প্রিচ করেছেন, অন্যদিকে কালী মায়ের এতগুলো শ্যামাসঙ্গীত বানিয়েছেন। এই দুজন ব্যক্তি বাংলার থেকে আমাদের অবদান, ভারতবর্ষের জন্য অবদান, এবং তাদের যে স্পিরিট, সেই স্পিরিটটা ভারতবর্ষ এগিয়ে নিয়ে যাচ্ছে। এটাই আমাদের জন্য সবচেয়ে বড় দান এই মাসে। জয়ন্তদা, আপনি খুব সুন্দর বললেন। সব শেষে সমস্তটা মিলিয়ে গোটা বিশ্বের কাছে ভারতের এই পদক্ষেপে কি বার্তা গেল? আমার মনে হয় যেটা বার্তা গেল, এক নম্বর যে আমরা যারা আমাদের শত্রু তাদেরকে উচিত শিক্ষা দিতে পারি, প্রথম বার্তা দিয়েছি। দ্বিতীয়, আমরা শান্তির দেশ, আমরা এমন কিছু করিনি যাতে কোনো সিভিলিয়ানের ক্ষতি হয়, এমন কিছু করিনি যাতে যুদ্ধ বাড়ে বা এগায়। আমরা শুধু টেরর ক্যাম্পস অ্যাটাক করেছি, খুব সিলেক্টিভলি করেছি, অথচ ফার্ম বাট প্রপারলি আমরা এই পুরো জিনিসটাকে হ্যান্ডেল করতে পেরেছি। এটাই আমাদের বার্তা। অনেক ধন্যবাদ জয়ন্তদা, আপনার ব্যস্ত সময় থেকে এতটা সময় আমাদের দিলেন এবং খুব সুন্দরভাবে একেবারেই আমাদের দেশের আদর্শ, আমাদের যে নীতি, যে পথে এগোনো উচিত প্রত্যেকটি ভারতবাসীর, সেই বক্তব্যই উঠে এলো আমাদের আজকের আলোচনায়। আমার মনে হয় দর্শকদেরও আশা করি ভালো লাগবে। অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসে বক্তব্য রাখার জন্য, এবং দর্শকদেরও অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। ভালো থাকবেন, নমস্কার।